পালাইতে চাইছিলাম ওইখান থেকে, যে রাস্তা দিয়ে আসা যাওয়া করলে মানুষ আমারে দেখলে হাসে, ছোট বাচ্চারাও হাসে। ওহো, তো বড় ভাই মারে বললো যে ওরে খাওয়া দাওয়া দরকার নেই, ওরে ছাই দিবে। তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর বাড়িতে থাকবো না। তো ও আমার 500 টাকা ধার দিল। আমি আমার সীমাবদ্ধতার জায়গা থেকে এখন অনেকের জন্য অনেক কিছু করি, কিন্তু ওর ওই টাকাটা আমি কখনোই শোধ দিতে পারবো না। এই টাকাটা না হইলে আমি মূর্তি দেব। এই জন্যই আমরা বলি যে ওনার গল্পের যতটুকু শুনেছি যে এই জন্য বলা আছে, প্রতিটা ধর্মেই বলে যে উত্তম কথা হচ্ছে ইবাদত, সর্বোত্তম ইবাদত। ওই যে ওনাকে বারবার বলতেছে না যে শ্যাওলার যে উদাহরণটা দিল, এটা যে কত বড় মোটিভেশন উনি দিয়েছে। কারণ গল্পটা তো আপনারা জানেন না এরপরে কি করতে যাচ্ছে, আমি জানি কি ভয়ঙ্কর একটা ধাক্কা খাবেন আপনারা। এবং এই যে 500টা টাকা, এটা হয়তো ওনার জন্য কিছুই না, কিন্তু এটা ওনার জীবনটাকে কি করেছে সেটা আপনারা যদি শেষ পর্যন্ত শোনেন তাহলে বুঝতে পারবেন। What a story, what a story. তারপর আমার দুটো ইমেল অ্যাড্রেস আছে, rj_kebria@yahoo.com, এছাড়া kibriatoday@gmail.com। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কোনাতে আমার ইমেল অ্যাড্রেস দুটো লিখে দিয়েছি, আপনারা চাইলে ওখানে মেইল করতে পারেন। মেইলের কথা বললাম এই কারণে যে ভদ্রলোককে আজকে আমি এখানে উপস্থাপন করতে যাচ্ছি তিনি আমাকে মেইল করেছিলেন। আপনি প্রথম হচ্ছে এই অনুষ্ঠানটা সম্ভবত কোনো সোশ্যাল মিডিয়াতে দেখেন, রাইট? এক্স্যাক্টলি। এর আগ পর্যন্ত আপনি শোনেননি? না না, আমি প্রথম এটা দেখে একটা প্রোগ্রাম দেখে মনে হলো যে এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি কে করে, হু ইজ দ্য ক্রিয়েটর, যে এইভাবে নিয়ে আসছে প্রোগ্রামগুলি, এত একটা ভালো প্রোগ্রাম। দেন আই গট ইউর মেইল, দেন আই ডিসাইড বাই মাই সেলফ যে আমার একটা মেইল করা দরকার, যে আমি কিছু বলতে চাই। আমি নিজে অনুপ্রাণিত হয়েছি যে হ্যাঁ, আমি সবাইকে বলতে না পারি, অন্তত ওনাকে আমি বলতে চাই। উনি যদি মনে করে যে এটা দর্শককে শোনানো যায় তাহলে হ্যাঁ শোনাবে। ওকে, চমৎকার। এই মনে করে আমি মেইলটা করেছি। সো আমরা শুরু করি, কিছু ফর্মালিটিস আছে। আমি প্রথমে আপনার নামটা একটু জানতে চাই। আমার নাম গৌরাঙ্গ দেবনাথ। গৌরাঙ্গ দেবনাথ। আপনাকে মোটামুটি আপনার কমিউনিটি যারা পরিচিত তারা সবাই দাদা বলে সম্বোধন করে। দাদা বলে, আমিও দাদা বলেই সম্বোধন করব। আমার বাবার 30 থেকে 40 জন কর্মচারী ছিল, যারা আমাদের বাসায় সবসময় খাওয়া দাওয়া করতো দুপুরে রাত্রে। আমি তাদেরকে কাকু বলে ডাকতাম। এর মানে এত বড় ব্যবসা ছিল লুঙ্গির। আমার মামার বাড়ি আমাদের গ্রামের বাড়ি থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। তো আমার মা খুব মোটিভেটেড ছিল আমার মামা দ্বারা, সন্ন্যাস ধর্ম গ্রহণ করবে, আমার মামা চলে যাবে। তো আমার মাকে মোটিভেট করে যে তুমি আমার বাড়িতে চলে এসো, আমি তো চলে যাবো, আমার বাড়িতে কে থাকবে, আমি কাকে দিয়ে যাব। চলে গেলাম শ্রীনগর থেকে রামকৃষ্ণপুর গ্রাম, যেটা এখনো আমাদের গ্রামের বাড়ি, তালিমনগর, গ্রামের নাম তালিম মানে শিক্ষিত নগর। সো ওই গ্রামে আমরা যাই। ওই গ্রামে যাওয়ার 6 থেকে 7 মাসের মধ্যে আমার বাবা মারা যান। তো এইভাবে অনেকটা সময় কেটে গেল, 2-3-4 বছর। বাট দেন উই বিন ফেস দ্য অ্যাকচুয়াল ট্রাবল। হোয়াট ইজ দ্য মানি ট্রাবল ইজ কল্ড। তা আমাদের তখন মানে আমরা 3 বেলা খেতে পারি না, মানে ফ্র্যাঙ্কলি আই এম স্পিকিং, আমরা 3 বেলা খেতে পারি না। আমার বড় ভাই তখন সবে মাত্র 86 সালে মেট্রিক পরীক্ষা দেয়। আমার বড় ভাই তখনকার সময়ে 86 সালে তখন কিন্তু হাতে গোনা হয়তো 10,000 ফার্স্ট ডিভিশন সারা বাংলাদেশে পেত। আমার ভাই হি ইজ ওয়ান অফ দ্যাম, ফার্স্ট ডিভিশন ছিল তার, মানে এসএসসিতে সায়েন্সের স্টুডেন্ট ছিল। 16 বছরের একটা ছেলে, তখন আমাদের সংসারে হাল ধরে। ভাই সায়েন্সে পড়াশোনা করতো, কোম্পানিগঞ্জে একটা কলেজ ছিল, ওইখান থেকে বাবা মারা যাওয়ার পরে ভাই শুনে ওইখান থেকে সকালে আসছে। আসার পরে ভাই আর ওই কলেজে যায় নাই। উনি তখন আমাদের সংসারে হাল ধরে। ওই বিজনেস তো তখন ওনার মতো মানুষ চালানোর কথা না, 16 বছরের মানুষ, লুঙ্গির বিজনেস, এত বড় বিজনেস, 30 জন কর্মচারী ছিল। আমার ভাই বুঝতো না, বাট টাকা পয়সা সবকিছু শেষ হয়ে গেল কোনো এক সময়। সকালবেলা দুধ নিয়ে বাজারে যেতাম, বাজার থেকে 1 লিটার 2 লিটার দুধ বিক্রি করে টাকা আনলে ওইটা দিয়ে বাজার করা হতো। মানে আমরা কিন্তু ওই জায়গায় ছিলাম। 37 বছর আগে 1 টাকার অনেক ভ্যালু ছিল। আমি 25 পয়সা নিয়ে স্কুলে গেলে আমার পিছনে 4 জন বন্ধুরা আমার পিছনে গুড়গুড় করতো, কারণ 25 পয়সা আমি 4টা আইসক্রিম পেতাম। আমার বাবা 1 টাকা দিত প্রত্যেক দিন, আমার 75 পয়সা সেভিংস হতো ওই জায়গায়। আর তখন ওই যে দুধের কথা বললাম, 1 লিটার দুধের দাম মাত্র 3 টাকা থেকে 3.5 টাকা ছিল। আমার বাবা মারা যাওয়ার পরে ওই আমাদের 2টা গরু, ওই গরুর দুধের উপর আমরা নির্ভরশীল। আমার ভাই তো বিজনেস ফেল করলো। তখন এইগুলি করতে 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 আমি 5 পর্যন্ত পাশ করে ফেললাম। আমার রোল নাম্বার 1, 2, 3 থাকতো, এক কদাচিৎ থাকতো, হতে পারতাম না। কিন্ডারগার্টেনে হতাম, প্রাইমারিতে পারতাম না। তো একটা কষ্ট যে ফার্স্ট হতে পারি না, সেকেন্ড থার্ড হই, প্রাইমারিতে বেতন লাগে না।
এখানে বলে রাখি যে আমি এই পর্যন্ত আসছি, ঈশ্বর আমাকে নিয়ে আসছে। নোবডি ক্যান সে ইন মাই ফ্যামিলি দে বিন স্পেন্ড ফর এ সিঙ্গেল পেনি ফর মাই লাইফ ইন দ্য পারপাস অফ এডুকেশন, নট এ সিঙ্গেল পেনি। আমরা 3 বেলা ভালো খেতে পারতাম না। আমার এখনও মনে আছে, একটা ডিম আনলে তখনও আমাদের বাড়িতে একটা কর্মচারী ছিল, উনি আমার ভাইয়ের সাথে ব্যবসাটা তারপরও ধরে রাখার চেষ্টা করতো। মানে লাভ হইতো না, যা একটু হয়তো সপ্তাহে 100-200 টাকা লাভ হইতো, 400 টাকা লাভ হইতো। ওই দাদা আর ওই কর্মচারী কালিদাস ছিল ওনার নাম, তাদেরকে একটা ডিমের অর্ধেক অর্ধেক দিত, আর আমাদের ছোট 2 ভাইকে একটা ডিমের 4 ভাগের 1 ভাগ দিত। তো আমরা সবসময় ওই ডিমটার দিকে তাকায় থাকতাম যে কবে আমাদেরকে অর্ধেকটা ডিম দিবে, অর্ধেকটা ডিম যদি পাওয়া যেত। তো 6-এও পড়ে ফেললাম, 7-এ পড়ে ফেললাম। 8-এ যখন উঠছি তখন আমাদের পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে আমার, বাট আমার খুব ইচ্ছে যে আমি পড়াশোনা করব। আমি একটা টিউশনি করা শুরু করি। আমার প্রথম স্টুডেন্ট ছিল নাম জন্টু, ও ক্লাস 2-তে পড়তো। আমার প্রথম টিউশনির টাকা 1 টাকা 10 পয়সা, আমি যখন ক্লাস 4-এ পড়ি। 1 টাকা 10 1 পয়সা। টাকা 10 পয়সা, হিউজ টাকা তখন, 1 টাকা 10 পয়সা। তো 8-এ ওঠার পরে না আর স্কুলে দেওয়া যাবে না, কিছু একটা কাজ করতে হবে। তো মার মামাতো ভাই আছেন, উনি এখন চিটাগাংয়ে থাকেন, দিবাস। উনি তখন কক্সবাজারে থাকতেন। 1991 সালের ঘটনা এটা, তখন আমি মাত্র ক্লাস 8-এ উঠলাম। তো মার মামাতো ভাই আমাকে মাকে অফার করলো যে তোর, আমার মাকে উনি খুব আদর করতেন, বলতো যে তোমার এই ছেলেটাকে আমার কাছে দিয়ে দাও, ও আমার বাসায় থেকে পড়াশোনা করুক। মামা তখন একটা ভালো চাকরি করে কক্সবাজার, মিনার এজেন্সি, একটা ফিশিং কোম্পানি। তো আমি 1991 সালের 4 এপ্রিল আমি যাই। সম্ভবত দিনটা বুধবার ছিল। মঙ্গলবারে 3 তারিখে আমাদের এলাকার সবচেয়ে বড় বাজারটা আয়তন প্রায় 2 কিলোমিটার, এক মাথা থেকে আরেক মাথা। আমি বাজারে যাই যে একটা পুরান প্যান্ট কিনবো, কারণ তখন আমার ফুল প্যান্ট ছিল না, আমার শুধু হাফ প্যান্টই ছিল। মানে এটা পড়ে চিটাগাংয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, যে কক্সবাজার যাবো, লুঙ্গি পরে তো যেতে পারবো না। তো আমি পাইনি। আমাদের পাশের বাড়ির রিপন নামে একটা ছেলে ছিল, ওর একটা পুরান প্যান্ট ছিল, ওইটা 10 টাকা দিয়ে আমি কিনেছি। আমার ওই জমানো টাকা, তারপরে ওই পুরান প্যান্টটাই, আমার এই একটাই প্যান্ট আমি নিয়ে যাই কক্সবাজার। তো 91 সালে 29 এপ্রিল সোমবার ছিল, ঘূর্ণিঝড় হয় বাংলাদেশ। তখন তো এত মোবাইল টেলিফোন টেলিগ্রাম এগুলি ছিল না, একটা টেলিগ্রাম অফিস ছিল, ওইটাও ঘূর্ণিঝড়ে শেষ হয়ে গেছে, অনেক লোক মারা গেছে, লক্ষ লক্ষ। আমি সি বিচে গিয়েছিলাম, দেখতাম যে ড্রেউয়ের সাথে হাজার হাজার মানুষ ভেসে আসতো, বালু দিয়ে ডাইকা রাখতো। আমার বাসা ছিল রুমালি, আসতো না, মানে আমার মামার বাসা। তো এখান থেকে যেতাম, দেখতাম যে কত মানুষ মারা গেছে। তো আমার মা তখন শুধু বিটিভি ছিল, আমার মা পরে এটা বলতো, আমার বলেছে যে টিভির সামনে সারাদিন বসে থাকতো, যে জানে না তো আমি বেঁচে আছি না মরে গেছি। তো এরপরে কোনো এক সময় যখন যোগাযোগ হয়, প্রায় 1.5 মাস পরে গাড়ি চলে, কারণ চিটং থেকে কক্সবাজারের সবটা রাস্তা গাছে ব্লক করা ছিল, সব গাছ পড়ে। তারপরে আমার মা বলছে যে না, আমি জায়গায় আমার সাথে থাকবো, এখানে থাকার দরকার নেই। তো এর মাঝে আবার মামার অন্য ভাইদেরকে মামার সাহায্য করতে হয়, মামারও একটু প্রবলেম। তো মামা আমার শর্ত দিল যে তুমি ওই স্কুলে যদি ফার্স্ট হও তাহলে তোমার রাখবো না, তোমার রাখবো না। আমার খুব ইচ্ছে ছিল, ছোট মানুষ, যে গ্রামে কেন থাকবো, শহরে থাকবো, সারা দুনিয়ার মানুষ ওইখানে দেখতে যায়, আমি ওইখানে থাকতে পারতেছি। দাদুকে মামা ফোন করে বলেছে, ও চিৎকার চেঁচামেচি করে। তো আমার মা বলছে দরকার নাই, মানুষ তোমার মন্দ বলে ওইখানে যাওয়ার দরকার নেই। তো পরে আমার মার্কশিটটা মামা এই পাঠাইছে যে আমি ওইখানে ফার্স্ট হয়েছি। এবং ওইখানে একজন স্যার ছিল, মাসুদ স্যার, উনি আমার এত আদর করতো, এবং উনি আমাকে একটা চিঠিও লেখে যে তুমি আর আসো নাই। উনি আমার অঙ্ক পড়াইতো, ইংরেজিও পড়াইতো, মানে আমি অঙ্কের দুর্দান্ত ছিলাম, উনি আমার বোর্ডে আমারে দিয়ে অঙ্ক পড়াইতো। ওরে বাবা। তো রামকৃষ্ণ স্কুল থেকে আমি 8 থেকে যখন 9-এ উঠি, তখন আমার রোল নাম্বার 8। তো আমার খুব ইচ্ছে যে সে একবার যদি ফার্স্ট হতে। আর আমাদের স্কুলটা অনেক ভালো স্কুল, অনেক ভালো, মানে 22টা
প্রাইমারি স্কুলের স্টুডেন্টরা এসে ওই স্কুলে পড়তে, আর মানে কোনো একটা প্রাইমারি স্কুলের ফার্স্ট বয় স্কুলে মিনিমাম 22 করে। তো আমার খুব ইচ্ছে যদি একবার হইতে পারতাম বলতাম। তা আমি বরাবরই অঙ্কে ভালো ছিলাম, তো ওই হিসেবে 10-এ ঢোকার পরে আমি একটু রিকোয়েস্ট করেছি। সাত্তার স্যার ছিল বাংলা পড়ায়, আমার এত আদর করতো, সবাই আদর করতো আমার, সন্তোষ স্যার অঙ্ক ইংরেজি পড়াইতো আমার। তো আমি বললাম যে আমি স্কুলের হোস্টেলে থাকবো। তো হোস্টেলে থাকতে হইলে এই শর্ত মানতে হবে, এইগুলি করা যাবে না, সব এটা কুমিল্লাতে? কুমিল্লাতে, হোমনা রামকৃষ্ণপুর। রাইট। তো রামকৃষ্ণপুর গ্রাম, তো ওইখানে আমি হোস্টেলে থাকলাম। তো আমার ইচ্ছা যে আমার একবার ফার্স্ট হইতে হবে, টেস্ট হোক টেস্ট হোক যে কোনো সময়। পারি নাই। তো এরপর শেষ পর্যন্ত আমি 94 সালে মেট্রিক পরীক্ষা দিলাম। মেট্রিক পরীক্ষায় আমি আমার স্কুলে ফার্স্ট হয়েছি। স্কুল থেকে? স্কুল থেকে, আমার স্কুল থেকে আমি 798 পাইলাম। আচ্ছা, তখন স্টার মার্কস। তখন আমি 5টা লেটার সহ আমি সায়েন্স থেকে। আচ্ছা, 5টা লেটার মার্কস। তো সায়েন্স থেকে কেন হইলাম, এটার পিছনের হইলো যে আমার বড় ভাই যে ডাক্তার হতে পারে নাই, ওনার ইচ্ছা যে আমার ডাক্তার বানাবে। তো এরপরে সিদ্ধান্তটা হয়তো এক সেন্সে ভালো হয়েছে, আরেক সেন্সে খারাপ হয়েছে। আমি আবার গ্রাম থেকে আসতে চাই না এইবার। আমার ফার্স্ট বয় 7, সেকেন্ড বয়, ফার্স্ট বয় ছিল 9 পর্যন্ত ছিল তফাজ্জল, আর 10-এ উঠা মহসিন হইল। মহসিন এখন চাকরি করে ডক্টর মুশারফ হোসেন কলেজে ফিজিক্সের টিচার। সে পরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে। আর তফাজ্জল অ্যাকচুয়ালি কিছুই করতে পারে নাই। আমি সবসময় বলতাম তফাজ্জলের হি ইজ দ্য শিপ অফ ইংলিশ। ও যখন ক্লাস 6-7-এ পড়ে দুর্দান্ত ইংলিশ বলতো। এটা একটা অদ্ভুত জিনিস, মানে সৃষ্টিকর্তার একটা খেলা। আমি জানি না, এটা আপনি বলছেন তো আমার সাথে অনেক কিছু মিলে যাচ্ছে। আমি আমার স্কুল জীবনে যাকে ফার্স্ট বয় পেয়েছি সে জীবনে কিছুই করতে পারে নাই। হ্যাঁ, এবং এমন হয়েছে যে কলেজ জীবনে সে ব্যাক বেঞ্চার ছিল, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে সে দুর্দান্ত সাবজেক্টে পড়াশোনা করেছে। এগুলো কিন্তু মানে ভয়ঙ্কর রকম ভাবে কিছু না কিছু মোমেন্ট পুরো লাইফটাকে চেঞ্জ করে দেয়। রাইট, বলেন তারপর। তো এরপরে ওই পরে আমি গ্রাম থেকে আসবো না, কিন্তু আমার বড় ভাই বলছে গ্রামে থাকলে তুমি খারাপ হয়ে যাবে। আর আমার বড় ভাই আমাদেরকে পড়াইতো, আমরা ছোট দুই ভাইকে পড়াইতো। প্রত্যেক বৃহস্পতিবারে বিকালে পরীক্ষা নিত আমাদের। তো পরীক্ষা নিত কি, বলতাম যে আমরা কি পড়বো, কিসের। তো বলতো যে বইয়ের এই 10 পৃষ্ঠা থেকে 20 পৃষ্ঠা বা 20 থেকে 30 পৃষ্ঠা কালো লেখা যেগুলি, এগুলি সিলেবাস। তো বইয়ের মধ্যে সবই তো কালো লেখা, এর মানে কোনো ধরাবাধা কোনো প্রশ্ন নাই, সব পড়তে হবে। তো এরপর আমার লেখা তখন একবারে বিশ্রী ছিল, আমি পড়তে পারতাম না। তো শুক্রবারে সকালে আবার খাতা দেখবে, তো আমার বলতো রিডিং পড়ো, রিডিং পড়লে নাম্বার দিও, কিন্তু আমি রিডিং পড়তে পারতাম। আচ্ছা, মানে এমন ছিল, আমার লেখা এত খারাপ ছিল। এটা কিন্তু 4, 5, 6 এর গল্প বলছি। তো আমি যখন ক্লাস 8 পড়ি, চিটং কক্সবাজার যখন ছিলাম, ওইখানে এক ভাইয়া ছিল, আনিস ভাই চিটং মেডিকেলে পড়তো। তো একবার গেল বাড়িতে, যে বাড়িতে ভাড়া থাকতাম, এইগুলি কি লেখো, কাওয়ার্স এগুলি কিছু হইলো, লেখা সুন্দর করে। আমি বলছি কিভাবে সুন্দর করবো, এত বছর চেষ্টা করে পারি না। বলছে আজকে যাবা, স্কুল থেকে আসার সময় সবগুলি সাইনবোর্ড দেখে আসবো, আইসা চোখ বন্ধ করে 5 মিনিট চিন্তা করবো কোন জায়গায় কোন সাইনবোর্ড ছিল, এরপরে ওই অক্ষরগুলির মতো লেখার চেষ্টা করবো। And believe it, I have changed my handwriting within 7 days. এখন আমার লেখা অনেক সুন্দর, আমারটা নিজেরটাই নিজে বলছি, অনেক সুন্দর। ঠিক আছে। দাদা 92 সালে শহরে চলে আসে, আমি তো 94 মেট্রিক দিই। চলে আসলাম শহরে, শনি রাখড়ায় থাকি। তখন ঢাকা কলেজে ভর্তি পরীক্ষার ফর্ম কিনতে হলে 800 মার্কস লাগবে, ফর্ম কিনতে পারলাম। নর্ডেমে আমি চান্স পাই। আচ্ছা, নর্ডেমে চান্স পাই নাই, আর ঢাকা কলেজে আমি ফর্মই কিনতে পারিনি। 800 মার্কস লাগতো ঢাকা কলেজে ফর্ম কিনতে। তো এরপরে আমার দাদা ঢাকা ছাড়া আমার পড়াতে বলছে, তুমি পড়তে হলে ঢাকায় পড়তে হবে আমার সামনে থেকে। ঠিক, তো আমি ভর্তি হলাম কি সরকারি কলেজে ভর্তি করাইলাম, কারণ বেসরকারি কলেজে পড়াইতে পারবে না। ঠিক আছে, এত টাকা দিয়ে। দাদা তখন মানে ঢাকা কলেজের ফর্ম কিনতে পারি নাই। তারপরে 2 দিন গিয়েছি, যারা ছিল ওইখানে ফর্ম বিক্রি করে, বলছি ভাই 2 নাম্বার কম, একটা ফর্ম দেন, চান্স পাইলেই তো ভর্তি করাবেন না। তো বলছে আমি গ্রামের, যেহেতু এত শহরের রুলস রেগুলেশন বুঝি, তারপরে ওই যে বিচারমানি তালগাছটা আমার যদি একটু সুযোগ দেয়। তো আমি 2 দিন গিয়েছি পরপর, ভাই একটা ফর্ম। বলছে ফর্মটা নিয়ে তো আপনি পরীক্ষা দিলে আপনি যদি ফার্স্ট হন এখানে আপনি ভর্তি করা হবে না, কারণ আপনি তো ডিসকুয়ালিফাইড, আপনার ওই নাম্বারটাই নাই। তো যা হোক, পরে আমি ওই শনির একটা দাদা থাকতো ওইখানে, দাদার সাথে থাকলাম, ওইখানে ভর্তি করাইলো আমাকে সোহরাওয়ার্দী কলেজ, পুরান ঢাকার শহীদ সোহরাওয়ার্দী কলেজ, লক্ষ্মীবাজার। তা আমার দাদা আমাকে 2 টাকা দিত। 2 টাকা মানে 1 টাকা আসার সময় শনি একটা থেকে যাত্রাবাড়ি, আর যাত্রাবাড়ি থেকে হেঁটে আসতাম আমি লক্ষ্মীবাজার। আবার যাওয়ার সময় লক্ষ্মীবাজার থেকে যাত্রাবাড়ি হেঁটে, এরপরে 1 টাকা দিয়ে শনি রাখা 12 নম্বর বাসে আসা যাওয়া করতাম। তো দাদাকে অনেক রিকোয়েস্ট করলাম যে এখানে তো আমি কিছু কুলাতে পারছি না, ক্লাস হয় না,
এখানে সরকারি কলেজ, আর তখন মারামারি হতো সরকারি কলেজে, মারামারি হতো, ক্লাস হয় না, আমরা গ্রামে ট্রান্সফার করে দেন, আমি ওইখানে চলে যাব। বলছে না, এখানে সব ছাত্ররা পড়াশোনা করে ভালো করে। তো যখন উপায়ন্তর না দেখি, তো আমি বলছি একটা মানে নিজে একটা বুদ্ধি বের করলাম যে বলি সব প্রাইভেট পড়তে হবে, তাহলে তো আর পড়াইতে পারবে না, আমি জানি যে পড়ানো সম্ভব না। তো বলছে যে ঠিক আছে সবগুলি 1 মাস করে প্রাইভেট করে সব শেষ করতে হবে। তো আমি বলছি তো ঢাকা শহরে কেউ পড়ায় না, সারা বছর প্রাইভেট পড়াইতে হবে। বলছে তুমি 1 মাস করে পড়লে পড়ানো তো না। তো পড়লে পরে কি সবাই যেখানে 250 টাকা 300 টাকা মাস, উনি আমার বললো যে খুঁজে বের করো সবচেয়ে কমে কে পড়ায়। তো বের করলাম একজনের 150 টাকা দিয়ে পড়ায়। তা আমি একবারে শুরুতে বলছিলাম যে আমার জন্য কেউ পয়সা খরচ করে নেই, ওইটা আবার এখন ক্লারিফাই করি, আসলেই খরচ করে নেই, কারণ ওটা তো আমার জীবনে কোনো কাজে লাগে নাই। তাই ওনারে গিয়ে রিকোয়েস্ট করলাম, স্যার আমি 150 টাকা দিব, উনি হিন্দু ভদ্রলোক ছিল, আমার আপনি একটু কষ্ট করে একটু বেশি পড়াই দিন, 1 মাসের চেয়ে একটু বেশি, 1 মাসের চেয়ে। বলছি এটা কেমন কথা, সবাই তো 8 মাস 10 মাস পরে 1 মাসের বেশি পরে কী করবো? বলছি যাই করি, আমি পারি ম্যাথমেটিক্স, তারপরে একটু হেল্প করেন আমার। তো উনি কেমন জানি রাজি হলো, দুনিয়া কলেজের টিচার ছিল উনি। তো দুনিয়া কলেজের একজন টিচার আছে সমীর স্যার, পরিসংখ্যানের, উনি হেল্প করলেন, উনি আবার ওনারা বলে দিল যে একটু পড়াই দেন। তো এরপরে যাই ওইখানে পড়লাম, তারপরে ফাইনাল পরীক্ষা আসলো, বাট আমার কনফিডেন্স লেভেল হাই ছিল না। মেট্রিক পরীক্ষার সময় যে হাই ছিল যে কিছু একটা করে ফেলবো এবার, তোফাজ্জল আর মহসিনকে বিট করবই, এটা হয়ে গেল মেট্রিক পরীক্ষা। ইন্টারমিডিয়েট পরীক্ষা এসে ওই কনফিডেন্স লেভেল কিন্তু নিচের, এটা একটা বড় জিনিস, আপনি নিজেই বুঝবেন যে আসলে আপনি কি করতে পারেন কি করতে পারেন না। রাইট, নোবডি ক্যান সে হোয়াট ইউ ক্যান ডু, ইউ হ্যাভ টু ডিসাইড বাই ইউরসেলফ। সো কনফিডেন্স লেভেলটা খারাপ। তারপরে পরীক্ষা দিলাম, যথারীতি পরীক্ষায় কিন্তু ফেল করলাম। কত সালে পরীক্ষা? এটা 1996 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা। এবং আপনি যদি ইতিহাস ঘাটেন, এটা কিন্তু একটা ডিজাস্টার ছিল। 96 সালে সবচেয়ে বেশি পাস করছিল ঢাকা বোর্ডে, এটা হলো 24%, 24%। ইট ওয়াজ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অল ওভার দ্য কান্ট্রি। আর সবচেয়ে কম পাস করছিল যশোর বোর্ডের 16%। ঠিক আছে, তো আমি বলবো না যে আমি ওই গ্যারাকলে পড়েছি, আমি বলবো আমার প্রিপারেশন ছিল না, আমি ফেল করেছি। 798 পাওয়া একটা ছেলে, 798 পাওয়া, আমি ফেল করে ফেলবো। এখন এইটা তো গ্রামে মোটামুটি একবারে চড়াও হয়ে গেছে। তো চড়াও হয়ে গেছে, এর মধ্যে একটু বালুর দিককে ওই মহসিন তোফাজ্জল পাশ করেছে, ওরা স্টার মার্কস পায় নাই। মহসিন তোফাজ্জল ওরা গ্রামে ফার্স্ট ডিভিশন পেয়েছে। তো আমার এইখানে একটা কথা বলার জায়গা, ওই মানুষ তো খুঁজে যে কিভাবে তুমি মোটামুটি বাঁচতে পারো। তো আমি বাঁচার আরেকটা সুযোগ পেলাম। আমাদের এক স্যারের মেয়ে ছিল মুন্নি, ও ঢাকায় পড়তো, কোন কলেজে আমার মনে নাই, মুন্নি ফেল করলো। এটা একজন আমার তথ্যটা দিল, মানে সহযাত্রী খুঁজে পেলেন? সহযাত্রী খুঁজে পেলাম, যে অন্তত বলার জায়গাটা আমার হলো যে কে আমি একলা ফেল করেছি, আরো কত মানুষ তো ফেল করেছে। মুন্নিও তো স্টার মার্কস পেয়েছে, 881 পেয়েছে, 781, ও ফেল করেছে। তো কি আমি একটু জাস্ট ইন্টারাপ্ট করছি, যারা এখন পর্যন্ত এতটুকু শুনেছেন তাদেরকে আমি বলবো গল্পের আসল জায়গা শুরু হচ্ছে এখন। বিশেষ করে এসএসসি এবং ইন্টার পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য এই এপিসোডটা যে কত ইম্পর্টেন্ট এটা বলে শেষ করা যাবে না। বলেন তারপর। তো এরপরে ফেল করলাম। ফেল করার পরে সিদ্ধান্ত নিতে নিতে কিছুদিন কান্নাকাটি করলাম, মন খারাপ, এই সেই। তো আমারে এই জায়গায় সাহস জুগিয়েছে তখন আমার এক ফ্রেন্ড ছিল তৌফিক, ও এখন বিসিএস ক্যাডারে চাকরি পেয়েছে। তখনকার সময়ে সে একবারেই পাশ করেছে, সে নরডেম কলেজে পড়তো মানবিক বিভাগে। তৌফিক এখনো আমার সাথে অনেক ভালো বন্ধুত্ব, মোটামুটি সপ্তাহান্তে কথা হয়, অনেক ভালো বন্ধু আমার। তো বলছে এটা কোনো ব্যাপার না, কত দল মানে গোল খায়, পরে আবার গোল দিয়ে ফার্স্ট হয়ে যায়, চ্যাম্পিয়ন হয়ে যায়, তুই পারবি, চেষ্টা কর। তো দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সাহস তৈরি করলাম যে পরীক্ষাটা দেই, কিন্তু মাথা থেকে এটা যায় না। মজার বিষয় কি জানেন আমি কিসে ফেল করেছি? আমি ম্যাথে ফেল করেছি, ম্যাথমেটিক্স। যে ম্যাথে আপনি এত ভালো, ম্যাথমেটিক্স বই নিয়ে এইভাবে পুরো রইলাম যে ম্যাথে আমি ফেল করলাম। নাম্বার তো তখন দেখা যেত কিসে ফেল করে। এবার দ্বিতীয়বার পরীক্ষা দিলাম 1997 সালে। ফ্যামিলির মানুষজনের সাথে কথা নাই, বার্তা নাই, আমার জন্য ফর্ম ফিল আপ করবো কিনা এটা সিদ্ধান্ত নিতে পারতেছে না। আমাদের ফ্যামিলির সিদ্ধান্ত নেওয়ার আরেকজন লোক চলে আসে, আমার বড়দির হাজব্যান্ড, উনি আমাদের ফ্যামিলির সিদ্ধান্তগুলি তখন নিত যে পরীক্ষা দিব কি দিব না। ওকে ফাইন, সিদ্ধান্ত হলো পরীক্ষা দিব। এই সিদ্ধান্ত নিতে নিতে কিন্তু অলরেডি আরেক বছর যে পরীক্ষা দিব এখান থেকে 5 মাস চলে গেছে। তাহলে আমার হাতে আছে আর মনে করেন 6.5 মাস। তো এই সময়টাতে ডিসিশন কি হচ্ছিল, মানে পরীক্ষা দিবে অথবা কাজে কর্মে লেগে যাবে? কিছু একটা করবে, ওরে দিয়ে আর পড়াশোনা হবে না। আর আমি বয়ে গ্রামে চলে গেছি, আমার ভাইয়ের সামনে আর থাকবো না।
আমি গ্রামে চলে গেছি। ভয় মানে? হ্যাঁ, যে কি হবে কি হবে। আচ্ছা, সো পরে সিদ্ধান্ত হলো পরীক্ষা দিব, ওকে ফাইন। তো পরীক্ষা দিলাম, ম্যাথমেটিক্স এমন প্রিপারেশন নিলাম, বাকি যে সাবজেক্টগুলি আছে ওগুলি ভুলে গেছি, বাকি সাবজেক্টগুলি আমি ভুলে গেছি। 97 সালে আমি আবার ফেল করলাম। ভয়াবহ ডিজাস্টার। 97 সালে আমি আবার ফেল করলাম, মানে 96 সালের চেয়ে পার্সেন্টেজ এবার বাড়লো, বাট আমি ফেল করলাম। আমি সোহরাওয়ার্দী কলেজ থেকে আমি হেঁটেই গেছি, আমার মনে আছে এখনো। 6টার দিকে আমি রেজাল্টটা পাইলাম, আমি 9:30টার দিকে শনি রাখতে গেছি। আমি হাঁটতে পারতেছিলাম না, যে আমার রোল নাম্বারটা ওইখানে নাই। এখনকার মতো তো আর তখন রেজাল্ট চেক করা যেত না। মানে জাস্ট যদি এটা ফিল করি, আমি এসএসসি ইন্টার দুটোতে স্টার পাওয়া, মানে আমি যদি আপনার জায়গায় চিন্তা করি, মানে জাস্ট জীবনে সেন্সলেস একবারও হই নাই, এটা ভয়ঙ্কর। তো আমি দোতলায় রেজাল্ট শিটটা দিছি, আমি দোতলা থেকে নামতে পারতেছিলাম না, যে আমি তো কারো কিছু বলতে পারবো না যে আমি ফেল করছি। তো ওই সময় আমার ম্যাচ দিদি ঢাকায় থাকে, দুনিয়া। আমরা ছোট যে 2 ভাই, আমার নাম গৌরাঙ্গ, আমার ছোট ভাইয়ের নাম নিতে। আমার ওই ছোট ভাইকে আমার শেষ দিদি খুব পছন্দ করতো, শিপ্রা দিদি। আর আমার ম্যাচ দিদি আমার পছন্দ করতো। কোনো কিছু ভালো খাবার হইলে আমার ম্যাচ দিদি আমার জন্য একটু রাখতো, আমার শেষ দিদি আমার ছোট ভাইয়ের জন্য রাখতো। তাই আমি তো বাইরের সামনে যেতে পারবো না, আমি আমার বোনের বাসায় চলে গেছি বয়, যে কি কর। তো পরের দিন গ্রামে চলে গেছি। তো এখন তো আত্মীয় স্বজন যে, মানে গ্রামে গেছি, মানুষ দেখে আমার হাসে যে ও এমন ছিল, ঢাকা গিয়ে এমন হয়েছে। গ্রামের মানুষ যা হয় আর কি, টিপিক্যাল গ্রামের মানুষ। তো আমি বাড়ি থেকে বের হইতে পারি না, তো কি করব কোনো তো সিদ্ধান্ত নিতে পারি না। তারপর আমার এখনো মনে আছে, আমাদের গ্রামে একজন দাদা ছিল, অশোকদা, মানে আমরা অশোক বলতাম, ওনার নাম একাডেমিক নাম হলো অসিত রায়। উনি এখন আমেরিকায় থাকেন। উনি আমাদের চেয়ে অনেক সিনিয়র। আমি যখন 5-এ পড়ি তখন উনি, না 6-এ পড়ি তখন উনি মেট্রিক পরীক্ষা দেবেন, কিন্তু আমাদের সাথে খেলাধুলা করতো। ওই যে বললাম গ্রামে চুরি, আম চুরি, জাম চুরি, আমাদের একটা গ্রুপ ছিল 16 জনে। যার বাড়িতে যা হবে আমাদেরকে দিয়ে খেতে হবে, নতুবা কেউ খেতে পারবে না। আমরা কাঁচাগুলি বেরিয়ে ফেলে দিতাম যে আমাদেরকে না দিলে। তো অশোক দা একদিন আমার ডাকলো যে গৌরাঙ্গ, আমি শুনছি উনি গ্রামে তখন ঢাকা ইউনিভার্সিটি পড়ে পলিটিক্যাল সায়েন্সে। তো উনি বলছে কারোর কিছু বলা দেখো নাই, তুমি না আবার চেষ্টা করো, তুমি পারবা, দেখবা। আর এখানে যদি না হয়, আমি বলছি যে হয়তো আমার বাড়ি থেকে বিদেশ পাঠাই দেবে বা কিছু। বলছে তুমি বিদেশ যাও, গিয়ে কোনো একটা জায়গায় ভর্তি হবা, দেখবা বিদেশে গেলেও তুমি ভালো রেজাল্ট করবা, আমার বিশ্বাস তুমি তো পারবা। অথবা তুমি কম্পিউটার কোনো কিছুতে ভর্তি হয়ে একটা কোর্স করে আসবে, এদেশে এসে ভালো চাকরি করো। আমার এখনো মনে আছে বিকালে বসে উনি আমার এগুলি বলছে। তখন তো আমি কই পড়বো, কি করব। আর তখন একটা সিস্টেম ছিল যে পরপর 3বার ফেল করার আগে কলেজ থেকে আর মার্কশিট উঠে দিয়ে দিত না, 3বার ফেল করতে হইতো। মানে ওই কলেজ থেকে অন্য কলেজে যেতে পারবে না, কলেজে যাওয়া যাবে না। মার্কশিট জমা দিয়ে তো তখন ভর্তি হইতে হইতো, মার্কশিট সার্টিফিকেট জমা দিয়ে, মেট্রিকের মার্কশিট। তো আমি ঢাকায় আসছি ওনার কথাটা শুনি যে আমি কি করব। তো তখন আমার যে বন্ধু, ওই যে তৌফিক আমার বলছে তুই এখনো শেষ হয়ে যাস। তৌফিক আমারে তখন বললো যে গৌরাঙ্গ, তোর অবস্থাটা এখন নদীতে একটা মনে কর খড়কুটা পড়ছে, ওই খড়কুটাটা ঢেউয়ে শুধু বাসতেছে। এটা 1 সপ্তাহ পরে এটার মধ্যে একটু শ্যাওলা জন্মাবে, তারপরে এই শ্যাওলাটা আর একটু বড় হবে, তারপরে এটার সাথে একটা কচুরিপানা আটকে যাবে, তারপরে এই কচুরিপানা অনেক বাচ্চা দিবে, অনেক বেশি কচুরিপানা হবে, তারপরে এটা বিরাট প্রবল আকার ধারণ করবে। তখন ওই ঢেউ আর স্রোত এসে ওইখান থেকে আটকে আবার বিপরীত দিকে চলে যাবে। তুই এখন ওই খড়কুটার মতো বাসতেছিস, তোর জীবনে একটা সময় আসবে যারা এখন তোরে দেখে এইভাবে হাসাহাসি করে, তারা তোর সামনে আসবে না, মাথা নত করে থাকবে। তো তোর জীবনে হয়তো ওই সময়টার জন্য আল্লাহ হয়তো এই কাজটা করছে। আমার এখনো বিশ্বাস তুই জীবনে কিছু একটা করে ফেলবি। তো ওর সাথে আমি যাত্রাবাড়ি দেখা করি, ওর বোনের বাসায় ছিল ওই দিন যাত্রাবাড়িতে, ও হলে থাকতো 123 নম্বর রুমে। আচ্ছা, সেইয়া মানে বিজনেস ফ্যাকাল্টির একবারে সামনে, হতভম্ব হয়ে গেছি। মানে একবারে কমন হল, যেটা সূর্য সেন হলের 123 নম্বর রুম, একবারে লিফটের পাশের রুমটা থাকতো। তো আর পরে আমি চিন্তা করলাম যে না, আমি যেভাবে পারি আবার নতুন করে আমি শুরু করব। আমি নিজের সিদ্ধান্ত নিলাম যে যা আছে কপালে আমি আবার প্রথম থেকে শুরু করব।
তো 1997 সাল, এটা সম্ভবত 10ই আগস্ট রবিবার ছিল। আমি বোর্ডে আইসা একটা অ্যাপ্লিকেশন, আমার ওই সুরওয়ার্দী কলেজের একজন ভদ্রলোক আমার একটা বুদ্ধি দিল, দারোয়ান বলছে আপনি এখান থেকে এটা পাবেন না, বোর্ডের প্রধান যে ওনার কাছ থেকে যদি আপনি সিগনেচার আনাইতে পারেন তাহলে এখান থেকে আমি এটা ওড়াই দিব, আপনি কারোর ঘুষ টুস দিতে হবে না। এর মানে ঘুষের প্রচলন তখন ছিল, তখনও ছিল। বলছে এখানে ঘুষ দিতে হবে না আপনি, আমি ওনারে বলছিলাম, আমার কেউ কেউ বলছে টাকা পয়সা দিয়ে উঠাইতে পারবেন, বলছে ঘুষ লাগবে না, কেউ দিবে না, আপনি ওইখান থেকে সাইন নিয়ে আসেন, সাইন আনলেও ঘুষ লাগবে, বলবে দেওয়া যায় না, এই না সেই না, কিন্তু আমি আপনারটা নিয়ে দিব। তা আমি রবিবারে গেলাম, প্রচণ্ড বৃষ্টি ছিল ওই দিন। আমি 8:45 দিকে গেছি, 9টায় খুলবে শিক্ষা বোর্ড। তো আমার অনেকজন কি ভাই কারো চাকরি বলছি না, আমি নিয়ে আসছি, আমার দরকার আছে, হাতে ওই কাগজটা, কোনো ফাইল টাইল নেই, শুধু কাগজটা মানে অ্যাপ্লিকেশনটা। তো দাঁড়াইছিলাম, খোঁজ নিলাম যে উনি মানে কর্তা ব্যক্তি। তো ওনার রুমের সামনে গেছি, বললাম যে স্যার এমন এমন, আমি গ্রামের ছেলে, আমি পরপর 2বার ফেল করছি, কয়েকবার চেষ্টা করে একবার ফেল করে, এরপর তো এমনি পেয়ে যাবা। তো উনি আমার প্রথমে এটা বললো, এটা 9:15 দিকে ঘটনা। তো ওনারা আমি বললাম যে এমন এমন, আমি গ্রাম থেকে এসেছি, এখানে কোপ আপ করতে পারি না, আমার যদি একটু হেল্প করেন, আমার মার্কশিটটা ওঠানোর অনুমতি দিলে আমি আবার গ্রামে চলে যাবো। তো বলছে এইভাবে দেওয়ার তো নিয়ম নাই, 3বার ফেল করতে হয়, তুমি আরেকবার কষ্ট করে পরীক্ষা তো যদি ফেল করো তাহলে তো এমনি পেয়ে যাবে, আর পাশ করলে তো করলাই। তো আমি বলছি না, আমার মার্কশিটটা দেন, আমি গ্রামে চলে যাবো, এখানে আমার থাকার জায়গা নেই, কিছু নেই। বলছে না, দেওয়া যাবে না। তো এটা 9:30 দিকের ঘটনা। আমি বাইরে দাঁড়াইছিলাম, ওই দিন প্রচণ্ড বৃষ্টি হয় রবিবার। তারপরে সারাটা দিন দাঁড়াইছে, এর মধ্যে ওনার কাছে অনেকেই তো আসছে, সারাদিন দেখি অনেকজন যাচ্ছে, কথা বলতেছে, কিন্তু ওই বাইরের দারোয়ানেরা বলে রাখছে যে আমার যেন আর পারমিশন না দেয় ঢোকার জন্য। তো 11টার দিকে, 11:30 দিকে একজন ভদ্রলোক, উনি আরও উপরে, উনি 3 তলায় অফিসটা ছিল আমার মনে আছে, উনি হয়তো 5-6 তলায় বা কোথাও বসে, উনি দেখে গেছে, বলছে তুমি দাঁড়ায় আছো, আমি তো সকালে দেখে গেছি এখানে দাঁড়ায় আছো, কার জন্য? আমি বলছি ওনার সাথে কথা বলছে, কথা বলো না। আমি বলছি আর একটু কথা বলে দরকার ছিল, কিন্তু আমি পারমিশন পাচ্ছি না। তো উনি হয়তো বস, এই জন্য হয়তো কিছু বলতে পারে নাই, বা কাজে আসছে, বা পরিচিত হইতে পারে, বস পরিচিত, তারপর উনি কিছু বলে নাই। তো বিকাল, আমার এখনো মনে আছে সব কিছু, 4:30টার দিকে ওই ভদ্রলোক আবার নামছে, দেখে যে আমি যে জায়গায় দাঁড়াইছিলাম ওইখানে বসে আছি, পাগুলি নিচে দিয়ে, কাগজটা হাতে নিয়ে। বলছে তুমি কিসের জন্য আসো? আমি বলছি আমি 2বার ফেল করেছি, আমার এই মার্কশিটগুলি যদি অনুমতি দেয়, ওনারা ছাড়া নাকি কেউ দিতে পারবে না, তো অনুমতি দিলে আমি এগুলি নিয়ে গ্রামে ভর্তি হবো, আমি পড়াশোনা করতে চাই। তো উনি আমার সাথে 2-3 মিনিট কথা বলেছে, কিভাবে ফেল করলা, কি এত ভালো রেজাল্ট করে কেন ফেল করলা। তো আমি আমার সীমাবদ্ধতা বলেছি যে আমি প্রাইভেট পড়তে পারি নাই, বা কনসেন্ট্রেট করতে পারি নাই সামহাউ। তো এরপরে উনি ভিতরে নিয়ে গেছেন, নিয়ে বলছে যে ওরা একটু অনুমতি দিয়ে দেন। বলছে ওরা অনুমতি দিলে তো আমার চাকরি চলে যাবে। বলছে আপনি তো মানুষের চাকরি দেন, আপনার চাকরি চলে যাবে। বলছে ওই ছেলে দাও, কাগজটা দাও। তো কাগজটা দিছে, দেওয়ার পরে উনি সাইন করলো। আমি ওনারে প্রথমে সালাম করলাম, আর যে নিয়ে গেছে ওনারে সালাম করলাম। তো যে নিয়ে গেছে উনি আমার জড়াই ধরে বলছে যে তুমি দেখবা অনেক ভালো কিছু করবে। তো ওই দিন বিকাল হয়ে গেছে, আমি মার্কশিটটা উঠাইতে পারি নাই, কলেজে গেছি, কলেজ বন্ধ হয়ে গেছে। তো পরের দিন 11 তারিখ আমি গেলাম, গিয়ে মার্কশিটটা উঠাইছি, উঠাই কলেজে গেছি। কলেজে যাওয়ার পরে 625 টাকা লাগবে, তো আমার কাছে তো টাকা নাই, ভর্তি তখন ভাবলাম যে এগুলি উঠাইলাম তাও ভর্তি দিতে পারবো না। তা আমার কাছে 140 টাকার মতো ছিল। তা আমার এক বন্ধু ছিল নাদিম, ও এখন বিদেশ থাকে। তো ওরা এসে বললাম, ও বলছে আমি তোর টাকাটা দিব, তুই ভর্তি হ। ও ফেল করছে 2বার, বাট ওর বাবার অনেক প্রভাব প্রতিপত্তি আছে। ও বলছে তুই ভর্তি হ। আমি সোহরাওয়ার্দীতে পড়তাম, সরকারি কলেজে মার্কশিট রাখতো, কিন্তু তেজগাঁ কলেজে মার্কশিট রাখতো না। ও তেজগাঁ কলেজে পড়তো, ওর কাছে মার্কশিট ছিল, ও আগেই ভর্তি হয়ে গেছে। তো ও আমার 500 টাকা ধার দিল। আমি আমার সীমাবদ্ধতার জায়গা থেকে এখন অনেকের জন্য অনেক কিছু করি, কিন্তু ওর ওই টাকাটা আমি কখনোই শোধ দিতে পারবো না। এই টাকাটা না হইলে আমি ভর্তি দেব। এই জন্যই আমরা বলি যে ওনার গল্পটা যতটুকু শুনেছি, যে এই জন্য বলা আছে, প্রতিটা ধর্মেই বলে যে উত্তম কথা হচ্ছে ইবাদত, সর্বোত্তম ইবাদত।
ওই যে ওনাকে বারবার বলতেছে না যে শ্যাওলার যে উদাহরণটা দিল, এটা যে কত বড় মোটিভেশন উনি দিয়েছে। কারণ গল্পটা তো আপনারা জানেন না এরপরে কী করতে যাচ্ছে, আমি জানি কি ভয়ঙ্কর একটা ধাক্কা খাবেন আপনারা। এবং এই যে 500টা টাকা, এটা হয়তো ওনার জন্য কিছুই না, কিন্তু এটা ওনার জীবনটাকে কি করেছে সেটা আপনারা যদি শেষ পর্যন্ত শোনেন তাহলে বুঝতে পারবেন। জি, আমরা শুনি, তারপরে কি হলো? আমাদের বাড়িতে আগে নাদিমদের বাড়ি ছিল, আমাদের বাড়ি আগে। তো আমি ওই কলেজে ভর্তি হয়েছি, কাউকে বলতে পারতাম না গ্রামের মানুষের, কারণ গ্রামের মানুষ শুনলে আবার বলবে যে 2বার ফেল করে এসে এখন আবার গ্রামের কলেজে ভর্তি হয়েছে। তখন ওই কলেজটা ছিল একবার নতুন কলেজ, অধ্যাপক আব্দুল মজিদ কলেজ। তখন পর্যন্ত কেউ পরীক্ষা দেয় নাই। 97-এ প্রথম পরীক্ষা দিয়েছে ওইখান থেকে। আমি ভর্তি হওয়ার আরও কয়েকদিন পরে তারপরে ওই কলেজ থেকে ভালো রেজাল্ট করবে এটা শুনতাম। তো এরপরে কলেজ থেকে স্ট্যান্ড করলো প্রথম বেচি, অনেকজন স্ট্যান্ড করলো, 10 জনের উপরে। কমার্স থেকেও স্ট্যান্ড করলো। তো এরপরে আমার যে ছোট ভাই, বলেছিলাম যে ছোট ভাই, ও তখন তো ওই আমার বন্ধুরা যারা তফাজ্জল মহসিন যেই কলেজে পড়তো, রামচন্দ্রপুর ছিলাম আমি, আর ওইটা হলো রামকৃষ্ণপুর কলেজ, 2টার দূরত্ব 2 কিলোমিটার। তা আমার ছোট ভাই, আমি যখন কলেজে ভর্তি হইলাম তখন এই পৃথিবীতে 2টা মানুষ আমার সাপোর্ট করতো। আমার ফ্যামিলিতে 2জন, আর ফ্যামিলির বাইরে 2জন। একজন হলো নাদিম, আর একজন হলো আমার বন্ধু তৌফিক। আর অশোক দাদা তখন ঢাকায় থাকে। অশোক দা আমার মোটিভেট করতো যে তুমি পারবা। তা আমার ছোট ভাই নিতে আমার প্রথম বললো যে তুই যেহেতু কমার্সে ভর্তি হয়েছিস, তুই চেষ্টা করলে স্ট্যান্ড করতে পারবি, তোর যে মেধা আছে। তো ও আমার প্রথম বললো। তো আমার বইপত্র নাই তখন, ও 2nd ইয়ারে পড়ে। আমার ওর 1st ইয়ারের বইগুলি দিচ্ছে পড়ার জন্য, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের বই। হ্যাঁ, ইন্টারমিডিয়েট। ও তো তখন 2nd ইয়ারে পড়ে। বলছে তুই আবার তাড়াতাড়ি এগুলি পড়ে দিয়ে দিস, লেখে টেখে রেখা, আমার তো আবার টেস্ট পরীক্ষা দেওয়ার পর আবার সবগুলি লাগবে। মানে বাসা থেকে আপনাকে বইও কিনে দেওয়া হয় না? না, বাসায় তো সামর্থ্য ছিল ওই না। না, মানে সামর্থ্য ছিল। ওইটা আমার এখন মনে করি ওইটা একটা মোটিভেশন ছিল, বা ওইটা আমার জীবনের জন্য একটা ইয়ে ছিল। আমি একদিন খেতে বসছি, আমার বড় ভাই যে আমার জন্য এত কষ্ট করছে, কষ্ট পেয়েছেও তো, কারণ মানুষজন আমার বড় ভাইয়ের অনেক কথা বলতো, আমার মারে অনেক কথা বলতো, তারা এগুলি সহ্য করতো যে আমি ঢাকা গিয়ে খারাপ হয়েছি। তো বড় ভাই মারে বললো যে ওরে খাওয়া দাওয়া দরকার নেই, ওরে ছাই দিবে। তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর বাড়িতে থাকবো না। এটা প্রায় 20 দিন ক্লাস করার পরে। তো ওই কলেজে একজন টিচার ছিল ম্যাথের, রথীন্দ্র স্যার। ওনারে গিয়ে বললাম, স্যার আমার একটা লজিন ঠিক করে দেন। লজিন মানে তো জানেন, যেই বাড়িতে ওই বাড়িতে পড়াবো, থাকবো, খাবো। তো স্যারের বললাম, স্যার আমার এমন এমন, আমি সায়েন্সের ছাত্র ছিলাম। ওনারে বুঝাই বলার পরে উনি আমার একটা লজিন ঠিক করে দিল। তো ওই বাড়িতে 2বার পড়াইতে হয়। তাদের অবস্থাটা তো ভালো ছিল না, তাদের অবস্থা ভালো ছিল না যে আমার রাইখা খাওয়ানোর মতো, কিন্তু ওই স্যার রিকোয়েস্ট করাতে আমার রেখেছে। তো ওই মানে পালাইতে চাইছিলাম ওইখান থেকে, যে রাস্তা দিয়ে আসা যাওয়া করলে মানুষ আমার দেখলে হাসে, ছোট বাচ্চারাও হাসে। তো লজ্জা লাগে। তারপরে আবার বাসায় এই অবস্থা। তো আমার ভাই, ছোট ভাই নিতেই বইপত্র দিল, আমি ওই কলেজে চলে গেলাম। তো কলেজে একটা সিদ্ধান্ত নিলাম যে আমি কিছু কইরা দেখাইতে চাই মানুষের, যে মানুষ থেমে থাকে না। আমি কলেজে ভর্তি হওয়ার পরে আমি যখন ওই গ্রামে চলে গেলাম রামচন্দ্রপুর, আমি 10 ঘন্টা পড়াশোনা শুরু করলাম দৈনিক, 10 ঘন্টা। এগুলি ওই লজিন বাড়িতে 2বার পড়াইতাম, সকালে রাত্রে 2 বেলা পড়াইতাম। কলেজে থাকতাম 10টা থেকে 2টা। এই সময়গুলি ছাড়া আমি 10 ঘন্টা পড়তাম। আর আমি ছোটবেলা থেকে ধর্মকর্ম করে আমি ভোর 4টায় উঠে যেতাম, উঠে স্নান টান করে প্রেয়ার করে তারপরে 5টার মধ্যে পড়তে বসতাম, 8টা পর্যন্ত নিজে পড়তাম। নিজে পড়ার পর 8টা থেকে বাচ্চাগুলিরে পড়াইতাম 9:30 পর্যন্ত। তারপর খেয়ে দিয়ে কলেজে যেতাম, 2টায় আসতাম, আইসা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে 3টা থেকে টানা পড়তাম, একবারে টানা 5টা পর্যন্ত 2 ঘন্টা পরে ওদেরকে আবার পড়াইতাম। এরপরে ওদেরকে 7টা পর্যন্ত পড়াইয়া আবার 7টার সময় পড়তে বসতাম। একবারে খেয়ে পড়তে বসে যেতাম, আমি তাদের এখানে খেয়ে পড়তে বসে যেতাম। ওই 10 ঘন্টা কাবার হইলে আমি ঘুমাই যেতাম, যে 10 ঘন্টা আজকে পড়া শেষ। কোনোদিন যদি 9 ঘন্টা পড়তাম, পরের দিন আমি 11 ঘন্টা পড়ে ফেলতাম, যে কালকে 1 ঘন্টা আমার পড়া কম হয়েছে। তো আমি 4 মাস পরে দেখি 1st ইয়ারে কোনো পড়া নাই আমার।
আমি সব পারি। তাই আমি আমার ছোট ভাইয়ের বলছি যে আমি এগুলি সব পারি। বলছে তুই পড়লে দেখবি তুই ভালো রেজাল্ট করবি, তুই অনেক ভালো রেজাল্ট করবি, স্ট্যান্ড করবি। তা আমরা ভালো ছাত্র, আমার আগের বেঁচে 93 সালে রামকৃষ্ণপুর স্কুল থেকে তহিদুল ইসলাম নামে এক ভাই, তহিদ ভাই 10ম স্ট্যান্ড করে। তো গ্রামের সাংবাদিক যায়, তা আমার মা আমাদেরকে বলছে তোমরা নাকি ভালো ছাত্র সবাই বলে। তখন তো আমরা মানে আমি মেট্রিক পরীক্ষা দিব, আর আমার ছোট ভাই তখন 8-এ পড়ে, 2 বছরের জুনিয়র। তোমাদের জন্য তো সাংবাদিক আসে না। তো আমার মারে বুঝাইছে যে উনি স্ট্যান্ড করছে এই জন্য আসছে। তো পরে আমার তখন ইন্টারমিডিয়েট যখন ভর্তি হয়, তখন আমার মনে হয়েছে যে আমার মার আশার আমার পূরণ করতে হবে কোনোভাবে। তো আমি 11 ঘন্টা পড়তাম, 12 ঘন্টা পড়তাম, 13 ঘন্টা পড়তাম। তো পড়তে পড়তে আমি কলেজে যখন প্রথম পরীক্ষাটা হইলো, প্রথম ফার্স্ট হই কলেজে। আমার সাথে আমার বন্ধু বলতে তেমন কেউ ছিল না, আমার সাথে কথা বলতো না। বলতো আদু ভাই 2বার পড়ে আইসা আমি যে বেঞ্চটায় বসতাম প্রথমে কেউ বসতো না। একদম পিছনের দিকে, কোনার দিকে? আমি পিছনে বসতে পারি না, আমার লজ্জা লাগতো পিছনে বসলে। আমি সবসময় স্কুল কলেজের সামনে বেঞ্চে বসতাম। ওই বেঞ্চে কেউ বসতো না? না, মানে আমার সাথে কথা বলতো না, বসতে যেত না প্রথম। কি ভয়ঙ্কর সামাজিক মানসিকতা আমাদের। তো ওইখানে যে বাংলা স্যার, উনি আমারে খুব আদর করতো। আর ম্যানেজমেন্টের স্যার, আমার প্রথম যেদিন ভর্তি হতে গেছে আমার মনে আছে, উনি একটা গ্রামের কলেজ তো টিন সেট, একটা ইয়া মানে কাঠের একটা ওই পায়া যেটা, এটার মধ্যে হেলান দিয়ে আমার মার্কশিটটা দেখছে, বলছে তোমার দিয়ে আমি এখান থেকে ভালো রেজাল্ট করে দেবো। আমার মনে আছে স্যার আমার দোয়া করেন, আমার করতে হবে ভালো রেজাল্ট। আমি ওনারা সালাম করছি, বলতো তোমার বাড়ি কোথায়? বলছি মনে মনে বলছে এত কাছে তোমার বাড়ি, মানে একটা নদী আছে, নদীটা পার হইলে আমাদের 20 মিনিট লাগে হাইটা গেলে। তারপরে আস্তে আস্তে কয়েকটা বন্ধু হইলো। এর মধ্যে একটা মেয়ে বন্ধু ছিল নাসরিন, এখন তেজগাঁ কলেজে আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ও আমার দাদা ডাকতো, বলতো দাদা আপনি মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাবেন, আপনি পড়াশোনা করলে আপনি যা বুঝেন, আপনি যেভাবে মানে মানে আমি নোট করে পড়তাম। আমার প্রত্যেকটা ক্লাসের মানে নোটের মানে যে নোট করতাম, ডাইন কর্নারে লেখা থাকতো যে এই নোটটা আমি প্রথম কত তারিখে করছি, দ্বিতীয়বার রিভাইজ যখন নোট করতাম আগের ডেটটাও থাকতো, 2 নম্বর ডেটটা ব্র্যাকেটে সেকেন্ড লেখা থাকতো, ব্র্যাকেটে থার্ড। আমার এক একটা প্রশ্ন এমন 6, 7, 8 পর্যন্ত যাইতো, আর মানে এটার আমি 7বার 8বার মডিফাই করছি। তো আমারে তখন অবয় দিল যে আপনি ভালো কিছু করবেন, সব সময় বলতো। তো কলেজে গেলে আমার জন্য উনি অনেক কিছু করেছে। আমার জন্য উনি প্রথমে, আমি ওই যে পড়ায় টড়ায় যাইতাম, আমার দেরি হইতো, তো উনি গিয়া প্রথমে ওনার একটা খাতা দিয়ে আমার জন্য জায়গা রাখতো। আমি বলতাম যে আমি পিছনে বসতে পারি না, লজ্জা লাগে, তো উনি আমার জন্য জায়গা রাখতো। আমি শুধু এতটুকুই বলতে পারি যে ফ্যামিলি মেম্বাররা যদি কেউ দেখে থাকেন, তাহলে বলবো যে প্রত্যেকটা সন্তান যারা এসএসসি এবং ইন্টার পড়ুয়া আছে, তাদের প্রত্যেককে এই গল্পটা আপনারা অন্তত 5বার দেখাবেন। এবং আমি বলি যে আমাদের যেরকম টেস্ট পেপার যেরকম গলার মালা হয় এসএসসি পরীক্ষার সময়, বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র, কিংবা আমি জানি না এটা এখন হয় কিনা, ইন্টারে যেরকম মালা হয়, আমি মনে করি ওই মালার সাথে এই মালাটা থাকা উচিত। এই গল্পটা শেষ পর্যন্ত শোনেন। তো এরপরে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠবো, আমি ফার্স্ট হইলাম কলেজে। আচ্ছা, কলেজে ফার্স্ট হইলাম, তখন আমার অনেক বন্ধু বান্ধব হয়ে গেছে, এর মধ্যে একটা না আমি বলি যে মফিজ ছিল, ও আমার কন্টেন্টেড ছিল কমার্সে। তারপরে আরো কয়েকজন ছিল, আব্বাস, ওই নাসরিন ম্যাডাম, মানে নাসরিন আপা। তারপরে সায়েন্সের অনেকগুলি ভালো বন্ধু ছিল আমার, মহিউদ্দিন, তারপরে আবুল কালাম আজাদ, মানবিকের ছিল আলমামুন। এক একজন এক এক জায়গায় টপ লেভেলে আছে এখন, মানে সবাই। তো আমি তখন তো ওই লজিন থাকি, তো আমি ওদেরকে বললাম যে আমি এইভাবে থাকি, আমার যদি মানে হোস্টেলে থাকতে পারি তাহলে তোমাদের সাথে থাকলে আমার আরো পড়াশোনার মানটা ভালো হবে। তো বললো যে এখানে তো সিট নাই, মানে আসলে সিট ছিল না, এখানে 12 জন থাকতো ওরা একটা হোস্টেলে। তো এর মধ্যে আমি যে বাড়িতে লজিং থাকতাম তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেল। আমি নিজে দেখতেছি যে একটা অতিরিক্ত মানুষের যে তারা খাবার দিবে ওই ক্ষমতাটা তাদের নাই। তা আমি মানে একটু বিবেক তো আমার আছেই, যে আমি হয়তো পড়াই, তাদের পড়ানোর দরকার নেই, ছাত্রছাত্রীগুলি বেশি ভালো ছিল না। তো তারা হয়তো ওই স্যার রিকোয়েস্ট করছে এই জন্য রাখছে, বুঝতে পেরেছি, রাখছে। তো আমি, আমারই আর ক্লাসমেট ছিল, মানে 2 জনেরা ভাই বোন একসাথে পড়তো, দয়ালমণি আর কল্যাণী দত্ত। তো দয়ালমণি আমার বললো যে গৌরাঙ্গ তোর এত প্রবলেম, ওরা আবার
প্রভাব প্রতিপত্তি। ওদের নিচে একটা ফার্মেসি আছে, দোতলায় ওদের ফ্যামিলি থাকে, আর 3 তলায় দয়ালমণি থাকে। বলছে তুই আমার, ওর ছোট একটা বোন আছে অলকা, বলছে তুই অলকারে পড়াইস, আমাদের বাড়িতে তুই খাওয়া দাওয়া করিস, আমার সাথে থাকিস, তাহলে আমার পড়াশোনা হবে। তা আমি ওদের বাড়িতে থাকলাম। তো গ্রামে যা হয় আর কি, অনেক কিছু আমার জীবনে অনেকে জানেন, আজকে জানা উচিত যে হঠাৎ ওই বাড়ির তারা বললো যে আমি আপনাকে বলেছি আর কি, এগুলি প্রচার করবেন না করবেন, না, না, বলেন, মানে please, কাটবেন না কাটবেন, যেহেতু মেয়ে আছে, গ্রামের হ্যাঁ। মানুষজন খারাপ মনে করে। তো ওই মামা ডাকতাম আমি দয়ালমণির বাবারে। টিস্যু নিতে পারেন নিচে থেকে, সমস্যা নেই। তো বললো যে বাবা তুমি এই বাড়িটা ছেড়ে দাও। তো আমি তৎক্ষণাৎ, মানে আমি কি করব বুঝতে পারতেছি না, যে আমার খাওয়ার জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে, কারণ আমার ফ্যামিলি মানুষের সাথে তখন কোনো যোগাযোগ নেই, শুধু আমার ভাই আর আমার মার খবর পাই আমি ওই রামচন্দ্রপুর বাজার, তো বড় বাজার যে বললাম, মানুষজন গ্রাম থেকে আসে, আমি শুনি মা কেমন আছে। তো আমি তখন ওই যে মফিজ, আজকে এখানে আসার আগে ওর সাথে আমার 1 ঘন্টা কথা হয়েছে ওখানে, 1 ঘন্টা 59 মিনিট। তো গ্রুপে ও অনেকেরই নিয়ে আসছে, কথা বললাম। তো মফিজ তোমার সিটটার মধ্যে আমার দাও রাত্রে একটু থাকার জন্য, আমি দিনে দিনে বাইরে থাকবো, কলেজে পয়লা রাত্রে এসে তোমাদের সাথে থাকবো। তো বলছে তোমার খাওয়া দাওয়া, আমি বলছি আমার এক কাকাতো বোন ওই গ্রামে থাকে, আমি বলছি আমার কাকাতো বোনের বাড়িতে আমি খাওয়া দাওয়া করবো। আসলে ওই হোস্টেলের থেকে যে টাকা দিব খাবার, ওই টাকা আমার ছিল না।